ভারতের শতবর্ষ পেরোনো স্টক এক্সচেঞ্জ ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ একসময় যেখান থেকেই হাজার হাজার কোটি টাকার ব্যবসা হতো। ব্যবসার অঙ্কে যে স্টক এক্সচেঞ্জ টেক্কা দিত বম্বে স্টক এক্সচেঞ্জকেও, সেই ভবনটাই আজ অন্ধকারাচ্ছন্ন, খানিকটা ম্যাড়ম্যাড়ে অবস্থায় দাঁড়িয়ে। কেন, কি হলো, কোথায় হারিয়ে গেল সেই সোনার অতীত? জ্যোতিবাবু এই সোজাসুজি ঘরটায় থাকতেন। ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কলকাতা স্টক এক্সচেঞ্জ কম্পিউটারাইজ সিস্টেম, ট্রেডিং সিস্টেমটা উদ্বোধন করার জন্য। উনি যখন উদ্বোধন করলেন বললেন, আমি এই পাশের জানলাতেই থাকি, পাশের বাড়িতে থাকি, আমি জানি না যে এত কোটি কোটি টাকা শেয়ারের ট্রানজাকশন হয় এখানে, এত বড় বড় শেয়ার ব্যবসায়ীরা এখানে আছেন, এটা আমার খুবই লাগছে। ঠিক আছে, আপনারা ঠিকঠাক ট্রেডিং করুন। লোকে বলে এখানে নাকি টাকা ওড়ে। একদিনে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন, একদিনে আপনি বিক্রি হতে পারেন। মানে একটা শেয়ার ধরুন সকালে খুললো 10 টাকা, চলে গেল 100 টাকা, আপনি যতটা ইনভেস্ট করুন যে টাকা উঠছে সেটাই হলো টাকা ওড়ে। आप कब से है ये इस इलाके में? 90 से 90 से। हाँ। पहले 35-36 साल हो गया। पहले कैसा देखे थे? पहले बहुत अच्छा था, क्या देखे थे आप? कैसा था? बहुत अच्छा था सर, ভিড় লাগা रहता था। बहुत भीड़ ऐसे भीड़ होता था सर। আমরা এখন কোথায় যাচ্ছি শঙ্কর বাবু? আমরা যাচ্ছি কলকাতা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং ইঞ্জিন যেখানে ছিল, যেখানে থ্রুতে ট্রেডিং ইঞ্জিন আপনার অনলাইন ট্রেডিং অপারেশন হতো, সেই রুমটাতে আমরা প্রবেশ করছি, যেটা দীর্ঘদিন মানে 2013 5ই এপ্রিলের পর থেকে অন্ধকার অবস্থায় পড়ে আছে। মানে সেবি আমাদের সাসপেন্ড করে দেওয়ার পর থেকে ট্রেডিং ইঞ্জিনটা পুরোপুরি বন্ধ হয়ে আছে, একদম নিঃশব্দ বিরাজ করছে। একটু কি আলো জ্বালা যাবে? একটু আলো জ্বেলে দিচ্ছি, জেলে দেখাচ্ছি। এইগুলো সব হলো বিদেশি ট্রেডিং ইঞ্জিন, বুঝলেন। 97-এ এটা অনলাইন ট্রেডিং সিস্টেম চালু হয় কলকাতা স্টক এক্সচেঞ্জ। অল ওভার ইন্ডিয়াতে এই ট্রেডিং ইঞ্জিনের মাধ্যমে ট্রেডিং হতো। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ, তখন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও হয়নি, बॉम्बे स्टॉक जो ছিল তখন আমরা এই ট্রেডিংটা স্টার্ট করেছিলাম। हम लोग का बहुत दिन से है दुकान, बाबा का मतलब बाबूजी का। आप कब से बैठते हैं दुकान में? हम 1992 से बैठता है। अच्छा, तब तो ये कलकत्ता स्टॉक एक्सचेंज चालू था। हाँ। कैसा था यहाँ का माहौल? बहुत ज्यादा भीड़ रहता था यहाँ पे, यहाँ से लेके वहाँ तक। বাইরের লোক শেয়ার ট্রেডিং দেখার জন্য ভিড় করতো। তখন তো খুব রেস্ট্রিক্টেড জোন ছিল, কাউকে ঢুকতে দেওয়া হতো না। অনেকে ইনভেস্ট করতো, ভাবতো যে দেখবো কীরকম হয় না হয়, আউটক্রাই সিস্টেম। কিন্তু তখন রেস্ট্রিক্টেড জোন ছিল বলে ঢুকতে দেওয়া হতো না। তখন এই সামনে যে ট্রেডিং হলটা আপনারা কিছুক্ষণ আগে দেখলেন, মানে কিছু না হলে ওখানে 700-800 লোক মানে ধস্তাধস্তি করছে, মানে কুস্তি লড়ছে, এরকম টাইপের। ট্রেডিং টার্ন ওভার বেশি যে কলকাতার ব্রোকাররা সব সময় এগিয়ে ছিল। 98-99-এ আমি শুনেছি যে স্টক এক্সচেঞ্জের ট্রেডিং টার্ন ওভার প্রচুর হাই, কারণ তখন ডিসক্লোজ করতে হতো। রেগুলার কাগজে একটা পেজই থাকতো, যে কোনো বিজনেস কাগজ বলুন, বাংলা কাগজ বলুন। স্টক এক্সচেঞ্জের তখন CSE 40 ইন্ডেক্সও ছিল, সেই ইন্ডেক্সগুলোও পাবলিশ হতো। এখানে একটা ইলেকট্রনিক বোর্ড ছিল, UNIPTI ইলেকট্রনিক বোর্ড, যেটা রেট দেখাতো কোন শেয়ারে কখন ভ্যালু, এই জায়গাটা লাগানো ছিল। সেটা দেখে শেয়ার ব্রোকাররা বিডিং করতো তারা, যে টাটার এত, বাটার এত দাম। তারপর দেখবেন বক্সও লাগানো আছে, যেটা মানে মাইকে অ্যানাউন্স হতো কত ট্রেডিং হলো না হলো, কোন কে কত বিড দিল না দিল, এই জিনিসগুলো হতো। তখন 4,500-এর উপর কোম্পানি ছিল। তখন তো স্টক এক্সচেঞ্জ গম করছে, মানে লিস্টিং করার জন্যে আমাদের এত লিস্টিং ইনকাম হতো, মানে তাতে আমাদের স্যালারি হয়ে সব কিছু হয়ে যেত, এরকম অবস্থা। টার্নওভার তো ছেড়ে দিন, টার্নওভার তো আলাদা ইনকাম একটা ছিলই, কিন্তু লিস্টিং থেকে আমাদের এখন আয় কিভাবে স্টক এক্সচেঞ্জের? এখন আয় ওই যেহেতু আপনার যে কোম্পানিগুলো লিস্টেড হয়ে পড়ে আছে, তারা যতক্ষণ এক্সিট হয়ে তারা তো আর বেরোতে পারছে না, সেই ইনকাম থেকে একটা হচ্ছে, আর এফডি থেকে ইনকাম হচ্ছে। আমাদের যে নেটওয়ার্ক আছে সেটা এফডি করা আছে, এবং আমরা ব্যাপক পরিমাণে ম্যান পাওয়ার কমিয়ে দিয়েছি। এই লিফটটা আমাদের অ্যান্টিক লিফট, যখন 1928-এ বিল্ডিংটা হয়েছিল তখন এই লিফটটা এস্টাবলিশ হয়েছিল, এবং এই লিফটটা আমরা সেম লুক রেখে দিয়েছি, মডার্নাইজ করেছি, কিন্তু লুকটা আমরা কিন্তু সেম রেখে দিয়েছি, যাতে হেরিটেজ যে জিনিসটা সেটা স্ট্যাটাসটা বজায় থাকে। গোটা ইতিহাসটাই লিফটটা দেখেছি। হ্যাঁ। এই বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অনেকের ছবি দেখতে পাচ্ছি। এরা কারা? দেখুন, এই যাদের ছবিটা দেখছেন তারা হলো ইতিহাস বিখ্যাত। আগে কলকাতা স্টক এক্সচেঞ্জটা পরিচালন করতেন বাঙালি সম্প্রদায়, ঠিক আছে। যেমন ধরুন ইনি হলেন যতীন্দ্রনাথ রায়, তারপর দেখুন আপনার গিরীন্দ্রনাথ রয়। আগে বাঙালি পর্ষদই এই বোর্ডটাকে চালাতো। আচ্ছা, আপনার কি বলে, যেমন এই শশীভূষণ দে, এনার নামে কলকাতা শহরে রাস্তা আছে, শশীভূষণ দে স্ট্রিট, ঠিক আছে। এইসব প্রখ্যাত লোকরা স্টক এক্সচেঞ্জ পরিচালন করতেন আগে। যখন কলকাতা স্টক এক্সচেঞ্জ চালু হয়, এরাই প্রতিষ্ঠা করেছিলেন। এরাই প্রতিষ্ঠাতা করেছিলেন। আর এই যে বিভিন্ন ঘরগুলো দেখতে পাচ্ছি আমরা, এই ঘরগুলোতে ধরুন আপনার আগে এনারা বসতেন, ঠিক আছে। কেউ প্রেসিডেন্ট, কেউ কেসিয়ার, কেউ ভাইস প্রেসিডেন্ট, কেউ ট্রেজারার, এরা সবই বসতেন। তারপর ব্রোকাররা আসতো, তাদের সাথে মিট করতো। মুখের বিশ্বাসটা এমন ছিল কোটি কোটি টাকা ট্রানজাকশন হতো। অনলাইন তো হলো 97-এর পর থেকে, কিন্তু এনারা ছিলেন ব্রিটিশ আমল থেকে কলকাতা শেয়ার বাজারটাকে মানে তৈরি করে গেছেন আর কি। এনারা পৃষ্ঠপোষক বলতে পারেন। বাঙালিরা ব্যবসা করতো, বাঙালিরা তো শেয়ার বাজার চালাতো।
বছর 15-20 আগেও ছবিটা এমন ছিল না, কিন্তু তারপর কি হলো? সেদিন- 13 সাল থেকে তো ট্রেডিং বন্ধ হলো। 13 সাল থেকে ট্রেডিং বন্ধ, কারণ জানতে আছে। পেরেছিলেন আগে? না, ওটা আগে থেকে জানা যায়নি, সে বিষয়ে এরকম কোনো কিছু জানা মানে যায়নি। হঠাৎ কি মাথায় বাজ পড়লো? হঠাৎ মাথায় বাজ পড়লো আপনার 2012 সালে 30 মে 2012-তে সেবি একটা সার্কুলার আনলো যে ওয়ান নেশন ওয়ান এক্সচেঞ্জ থাকবে। যত রিজনাল এক্সচেঞ্জ আছে, যেমন প্রতিটা রাজ্যে এক একটা করে এক্সচেঞ্জ ছিল, সব এক্সচেঞ্জগুলো আস্তে আস্তে সেবি ডিরেকশনে তারা এক্সিট হয়ে বেরিয়ে গেল। কিন্তু ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ এক্সিট হয়নি। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো। ঠিক আছে, কেন হলো? ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার ছিল, ট্রেডিং রানিং ছিল, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ নেটওয়ার্ক সাফিসিয়েন্ট ছিল। তখন তো বিএসসি চলছে। তখন বিএসসি চলছে, এনএসইও চলছে। সেটা কেন রিজিওনাল নয়? সেটা যেখানে তার ক্লিয়ারিং কর্পোরেশন করে নিয়েছিল, তাদের ফান্ড প্রচুর ছিল, প্লাস মহারাষ্ট্র লবি, ওদের পলিটিক্যাল আমব্রেলা অনেক ছিল, যেটা আমাদের পলিটিক্যাল আমব্রেলাই নেই। আমরা রাজ্য সরকার দ্বারস্থ হয়েছি, অনেকের দ্বারস্থ হয়েছি, কিন্তু আমাদের কোনো রকম 2012 সালের কথা বলছেন তো আপনি? হ্যাঁ, 2012 তখন তো সবে সবে তৃণমূল সরকার তবে এসেছে। তৃণমূল সরকার এসে আমরা ওনাদের অর্থমন্ত্রী অমিত মিত্রকে জানিয়েছিলাম, আমরা চিফ সেক্রেটারি জানিয়েছিলাম, এবং লাস্ট যে চিফ সেক্রেটারি পন ছিলেন তাকেও আমরা অ্যাপিল দিয়েছিলাম যে আপনার সেবিকে চিঠিটা লিখুন যাতে স্টক এক্সচেঞ্জটা খুলুক। 2001-এ কেতন পারেখের শেয়ার মার্কেট কেলেঙ্কারির সঙ্গে নাম জড়িয়েছিল ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের। ঠিক কি হয়েছিল সেবার? এটা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের সঙ্গে জড়িত হয়ে গেছে, বাট এটার জেনেসিস কেতন পরেশ একটা শেয়ার ব্রোকার ছিল যে বিভিন্ন ব্যাংকের, মহাদেবপুর মার্কেন্টাইল ব্যাংক, এদের ব্যাংকের আনসিকিউরড লোনগুলো ইউজ করে কিছু ইলিকুইড স্ক্রিপ্টকে, যেমন সত্যম কম্পিউটার, এসব স্ক্রিপ্টগুলোকে আস্তে 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 করতো, প্রাইস বাড়াতো। এটা তো মার্কেটের নিয়ম। বোম্বেতে যে লিডিং স্টক এক্সচেঞ্জ ছিল আর কি, ওয়ান অফ দ্য বিগেস্ট স্টক এক্সচেঞ্জ, সেই এক্সচেঞ্জের সার্ভেলেন্স ডিপার্টমেন্ট থেকে একটা ইনফরমেশন, যার কার কি পজিশন আছে সেটা লিক হয়ে যেত তাদের দাদেন প্রেসিডেন্টের কাছে, এবং তাতে কি হতো, তারা বিআর এফেক্টটা করেছিল এবং তাতে বিআররা বেশি স্ট্রং হয়ে গেছিল এবং স্ক্যামটা হয়েছিল। সব এক্সচেঞ্জেরই সেটেলমেন্ট গ্যারান্টি ফান্ড টু সাম এক্সটেন্ট ইরোড হয়েছিল। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের তখন সেটেলমেন্ট গ্যারান্টি ফান্ডের মানে অ্যামাউন্টটা খুব কম ছিল, 300 ক্রোর্সের ছিল, শর্টেজ ছিল ক্যালকাটা স্টক এক্সচেঞ্জে। এসডিএফ এর পজিশন ছিল অ্যারাউন্ড 40 ক্রোর্স, সেটা 95 ক্রোর্সে নামিয়ে আনা গেছিল স্ক্যামটাকে, এবং আলটিমেটলি ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ সার্ভাইভ করেছিল উইদাউট হ্যাম্পারিং এনি ইনভেস্টার্স। কোনো ইনভেস্টারের টাকা কিন্তু ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ থেকে মারা যায়নি। আর যদি ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ তখন পে আউট না করতো তাহলে বোম্বে স্টক এক্সচেঞ্জ তখন ফেল করে যেত। কিন্তু আলটিমেটলি ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ কিন্তু জেনেসিস নয়। মেন রিজনস অফ দ্য স্ক্যাম ইজ আদার এক্সচেঞ্জ ইন বোম্বে। আপনি যদি হর্ষদ মেহতা স্ক্যাম দেখেন, দ্যাট ইজ অলসো বোম্বে। আপনি যদি কেতন পারেখের স্ক্যাম দেখেন, দ্য জেনেসিস অলসো বোম্বে। আপনি যদি এনএসসির কোলোকাসের স্ক্যাম দেখেন, দ্যাট ইজ অলসো জেনেসিস ইন মুম্বাই। সো ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের নামটাকে, ক্যালকাটা মিডিয়ার প্রচার নেই, সেই জন্য এই কেতন পারেখের সঙ্গে ক্যালকাটা স্টকের নামটাকে জড়িয়ে দিয়েছিল। কলকাতার স্টক এক্সচেঞ্জ কি আবার চালু হতে পারে ঘুরে দাঁড়াতে? মানে ভবিষ্যৎ কিরকম, মানে কেন সরকার সাহায্য করেনি আগের সরকার? কি দেখুন, আগের সরকার মনে হচ্ছে না শেয়ার বাজার সম্বন্ধে খুব একটা তাদের, মানে টোটালি বলতে পারে অনীহা ছিল, তাদের কোনো ইচ্ছাই ছিল না, তারা জানতোই না শেয়ার ট্রেডিংটা কীভাবে হয়। তারা অন্যদিকে হয়তো মন দিয়েছিল। আমরা অনেকবার তাদেরকে অনুরোধ করেছি। অনীহাটা আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না কোন অন্ধকারে তারা ডুবে আছেন, যে কলকাতা স্টক এক্সচেঞ্জকে পুনরুজ্জীবিত না করে কি করে ব্যবসা আসবে, আমার এটা মাথায় ঢোকে না। এখন পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাইনি, যার জন্য এই ডবল ইঞ্জিন সরকার আসার সঙ্গে সঙ্গে আমরা একটা ঝাঁপিয়ে পড়েছি, যুদ্ধকালীন তৎপরতা ঝাঁপিয়ে পড়েছি। যাতে আমাদের এই বিজেপি সরকার বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, এবার সবকা সাথ সবকা বিকাশ করতে গেলে, তাকে ব্যবসা আনতে গেলে স্টক এক্সচেঞ্জ হলো একটা রাজ্যের অর্থনৈতিক কাঠামো বলতে পারেন। আমাদের খালি সেবির সাথে রেগুলেটরি অ্যারেঞ্জমেন্ট করে অ্যাপ্রুভালটা দেওয়া হোক, আর আমাদের ফান্ড যথেষ্ট আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, ব্রোকাররাও চাইছে, স্টেক হোল্ডাররাও চাইছে যে এটাকে আবার পুনর্জীবিত করা হোক। কলকাতা স্টক এক্সচেঞ্জ আবার চালু হলে ঠিক কি কি সুবিধা হবে? লাভবান হবেন কি বাংলার মানুষ? ইস্টার্ন রিজিয়নে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড মিলিয়ে প্রায় 50 লক্ষ এসএমই আছে। তারা তাদের ক্যাপিটালটা কোত্থেকে পাবে? তারা কি করে না, ওই প্রাইভেট ফাইন্যান্স এসবের থেকে ফাইন্যান্স করতে যায়, যার ফলে কি হচ্ছে, তারা অনেক বেশি, তার কস্ট অফ ক্যাপিটাল অনেক বেড়ে যাচ্ছে। সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে সব বোম্বে বেসড হয়ে গেছে। এই যে কলকাতার কোম্পানিগুলোকে যখন আইপিও করতে হয় বা রেজিস্ট্রি কিছু করতে হয়, তাকে বোম্বে দৌড়তে হয়, বোম্বের সমস্ত মার্চেন্ট ব্যাংকারে থুতে দিতে হয়, তার হিউজ কস্ট। বোম্বে স্টক এক্সচেঞ্জ বা এনএসসিতে লিস্টিং ফিস বা যে কোনো প্রসেসিং ফিসটা অনেক বেশি। এখন আমাদের যে রেট আছে তার চেয়ে অনেক গুণ, এনএসসিতে প্রায় 10 গুণ 15 গুণ রেট। আমাদের ক্যালকাটা স্টক এক্সচেঞ্জে এখনও এক্সক্লুসিভলি লিস্টেড কোম্পানি প্রায় 1200-এর মতন।
300-350 কোম্পানি, যেগুলো সিএসসিতে আছে, অ্যাট দ্য সেম টাইম বিএসসি এবং এনএসসিতেও আছে। তার ভেতরে উল্লেখযোগ্য হলো যেরকম আপনার টাটা গ্রুপের একটা কোম্পানি আছে, টাটা কনজিউমার লিমিটেড, বাটা ইন্ডিয়া লিমিটেড, এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এগুলো আমাদের ম্যাক্সিমামই রিজিওনাল কোম্পানি। সো সেই কোম্পানিগুলো এখনও উইথ দ্য গুড হোপ আমাদের সাথে আছে যে আমাদের এক্সচেঞ্জটা যদি রিভাইভাল করা যায় তাহলে ওরা আমাদের সাথে কন্টিনিউ করতে পারে। আমাদের কাছে এই নতুন নতুন কোম্পানিগুলো যেগুলো আসবে সেগুলো লিস্ট করাতে পারবে। লিস্টিং ফিজটা যেটা আমাদের কাছে আসবে সেটার একটা পার্সেন্টেজ সেবিতে মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে শেয়ার করতে হবে, স্টেট গভর্নমেন্টকেও আমাদের একটা রেভিনিউ যাবে। আমাদের ব্রোকারেজ কিন্তু এনএসসি বিএসসি থেকে অনেক কম। একটা শেয়ারের ভ্যালু যদি সেটা এনএসসি বিএসসি এবং সিএসসিতে লিস্টেড থাকে, কোনো 1 টাকা 2 টাকার ভ্যারিয়েশন কিন্তু সিএসসিতে হয়ে যাবে, মানে কমে করতে পারবে। শুধুমাত্র যে গভর্নমেন্ট বেনিফিটেড হবে তা নয়, শুধুমাত্র অ্যাজ আ এক্সচেঞ্জ আমরা যে বেনিফিটেড হবো তা নয়, আমাদের সাথে লিস্টেড কোম্পানি বেনিফিটেড হবে, ইনভেস্টর, স্মল ইনভেস্টরও বেনিফিটেড হবে। কলকাতা স্টক এক্সচেঞ্জ যদি থাকে 2 থেকে 5% মধ্যে দিতে পারবে। সুতরাং কি হচ্ছে, অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি যারা শিল্প করছেন তারা উপকৃত হবেন, যে তারা খুব কম সুদ দিয়ে তারা টাকা পাবেন, যেটা তারা ব্যবসায় লগ্নি করতে পারবেন বা নিবেশ করতে পারবেন, যাতে ব্যবসা হবে। তার কারণ কেন্দ্রীয় সরকারও বারবার স্ট্যান্ড আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়ার কথা বলছেন, এমএসএমইর কথা বলছেন, ইকোনমিক রিভাইভালের কথা বলছেন। তো সেখানে একটা বড় রোল ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ প্লে করতে পারে। সেকেন্ড হচ্ছে খুচরো যারা বিনিয়োগকারী বা রিটেল ইনভেস্টার ইংরেজিতে বলি, যেখানে পোস্টাল স্কিমস ছিল, সেখানে যখন সুদ কমিয়ে দেয় তখন তো কিন্তু জেলায় জেলায় পঞ্জি স্কিমগুলো চলে আসে। যারা পশ্চিমবঙ্গে থাকে আমার আলাদা করে নাম করার দরকার নেই, সেই সব পঞ্জি স্কিমগুলো তৈরি হয়। তাহলে যদি কলকাতা স্টক এক্সচেঞ্জ যদি থাকতে পারে তাহলে কি হবে, একটা ক্ষুদ্র মানুষের পক্ষে একটা মেদিনীপুর থেকে বা একটা পুরুলিয়া থেকে বা অন্য জায়গা থেকে এনএসসি বিএসসির সাথে অনেক সময় কানেক্ট করা বা ট্রানজ্যাকশন কস্ট বেশি হতে পারে। আমেরিকাতে কিন্তু 9টা স্টক এক্সচেঞ্জ আছে, 9, আর এখানে 3টে, তার মধ্যে একটাই কিন্তু ডমিনেন্ট। সেটা একটা ভালো বার্তা যায় না। আমেরিকার রিটেল ইনভেস্টর বা খুচরো বিনিয়োগকারীর মধ্যে 55% মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ সেখানে বিনিয়োগ করেন, আর আমার এখানে মাত্র 7% মানুষ বিনিয়োগ করে। 2021 সালেই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের পুনরুজ্জীবনের বার্তা দিয়েছিলেন অমিত শাহ। कलकत्ता स्टॉक एक्सचेंज को आर्थिक गतिविधियों के लिए हम फिर से पुनर्जीवित करने का प्रयास करेंगे। তারপর হুগলি নদী দিয়ে অনেক জল গড়িয়েছে, বিজেপি এখন রাজ্যের ক্ষমতায়। কলকাতার স্টক এক্সচেঞ্জকে আবার সচল করার ভাবনা আছে কি তাদের? পশ্চিমবঙ্গের মানুষের কর্মসংস্থান তো এমনি এমনি আসবে না। কর্মসংস্থান তৈরি করতে গিয়ে অনেকগুলো জিনিসই করতে হবে। এটাও একটা ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার, সেরকম একটা ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার, ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার, তার একটা পিলার হচ্ছে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ। এই যে ধরুন ব্যাংক, একসময় তো এখানে ব্যাংকিং ইনস্টিটিউশন তো একটা হাব ছিল, সেই ইউকো ব্যাংক সব ছিল, এখনও কয়েকটা ব্যাংক আছে, কিন্তু এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস সেগুলোকে তো আবার যেটা ছিল না বা কমে গেছে সেগুলোকে আবার রিভাইভ করতে হবে। ফাইন্যান্সিয়াল হাব শুধু বম্বে করে নিলে হবে না, ভারতবর্ষতে বিরাট বড়, আর ইস্টার্ন ইন্ডিয়া একটা বিরাট বড় জিওগ্রাফি। এখানে পপুলেশনটাও তো আমি তো বললাম 35 কোটি, তো শুধু মানে এই যে অবঙ্গবঙ্গ কলিঙ্গ এর মধ্যেই আছে, তার একটা বিরাট বড় রোল থাকবে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জে। নতুন যে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী আর তার সাথে আমাদের যে গোটা টিম আছে, সে সবাই টিম মিলে ইভেন নাকি কেন্দ্রীয় সরকারের যে মানে যে ইনস্টিটিউশন রয়েছে, ডক্টর অশোক লাহিড়ী, উনি তো এখন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, হ্যাঁ ঠিক আছে। তারপরে কিছুদিন পরে আপনি বাজেটও দেখবেন, হয়তো বাজেটের মধ্যেই হয়তো এর সম্বন্ধে একটা ঘোষণা হতে পারে যে কীরকমভাবে পশ্চিমবঙ্গকে আমরা আর্থিক দৃষ্টি দিয়ে নানান রকমভাবে কীরকমভাবে এগিয়ে নিয়ে যাব। তার মধ্যে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের একটা বিরাট বড় রোল থাকবে। বর্তমান এখানকার যে বোর্ড আছে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, তাদের সাথে আমরা কথা বলে বুঝে নেব জিনিসটা কীরকম কী আছে, সেটাকে বুঝে তার যা প্রসেস আছে সে প্রসেসটাকে একটা আমরা নিজের হয়তো এজন্য একটা কোনো কমিটি বা কিছু যে দরকার হয় কেন্দ্রীয় সরকারের সাথে পরামর্শ নিয়ে সেটা বুঝে নিয়ে আমরা সেবির সাথেও কথা বলবো। আপনি কি করে এরকম কোনো সাজেশন এর কথা ভাবছেন? আমরা স্টেপ বাই স্টেপ যাবো। আগে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের টিম আছে তার সাথে আমরা একটা আলোচনা করব, আমাদের স্টেট প্রেসিডেন্টের সাথে কথা করব, তারপরে হয়তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যদি দরকার হয় ওনার সাথেও কথা বলবো,
কথা বলে আমরা উই উইল ট্রাই টু ডেফিনেটলি হেল্প আউট ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ ইন অল দ্য ওয়ে। সেবির যে রেগুলেশনস আছে 100 কোটি টাকার নেটওয়ার্থের দরকার, স্টক এক্সচেঞ্জের আগেও ছিল, এখনও আছে। এখন হচ্ছে সব টেকনোলজি বেসড, হেভি ইনভেস্টমেন্ট করতে হবে টেকনোলজিতে। ভারতবর্ষের যারা কনসালটেন্ট আছে, টেকনোলজি কনসালটেন্ট আছে, তাদের সঙ্গে আমাদের কথাবার্তাও হয়েছিল এবং তারা যা কোড দিয়েছে সেই যে পয়সা লাগবে সেটা আমাদের কাছে এখন অ্যাডিকুয়েট অ্যাভেলেবল রয়েছে, কারণ আমরা ল্যান্ড সেল করার পর আমাদের অলরেডি 200 কোটি টাকার উপরে আরও এসে গেছে। এছাড়া যদি আরও দরকার হয় তাহলে আমাদের কাছে রাজারহাটে আরও ল্যান্ড আছে। যেটা দরকার সেটা হচ্ছে যে গভর্নমেন্টের পারমিশন। রাজ্যে ক্ষমতার পালা বদলের পর নতুন রঙের পোঁচ পড়ছে পাশের ওই লাল বাড়িটায়। স্বমহিমায় ফিরছে রাইটার্স বিল্ডিংস। আর এই হলুদ বাড়িটা 7 নম্বর লায়েন্স রেঞ্জে দাঁড়িয়ে থাকা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের সিংহ গর্জন আবার শোনা যাবে কি?